শুনে রাখ, আমি ভয় দেখাই না, ভয় জন্মায় আমার উপস্থিতিতে। শহরটা জানে আমি চললে বাতাসও পা টিপে টিপে হাঁটে। তুই ভাবছিস আমি রেগে যাব তোর কথাতে আর পুলিশ ধরে মারবো? আমি রাগ করি না, রাগ হচ্ছে দুর্বলদের অস্ত্র। আমি সিদ্ধান্ত নেই, আর আমার সিদ্ধান্তে মানুষ ওঠে, আবার আমার সিদ্ধান্তেই পড়ে যায়। শক্তি বন্দুকে নয়, শক্তি সেই জায়গায় যেখানে মানুষ বন্দুক তুলতেও ভয় পায়। আমাকে চিনিস না, শহরের দিনের আলোতে আমি বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, আর অন্ধকারে আমি একজন মাফিয়া। শোন, আমি প্রতিশোধ নেই না, সময়কে নির্দেশ দেই কার জায়গা কোথায়। যে আমার দিকে শত্রু হিসেবে দাঁড়ায় সে দাঁড়িয়ে থাকে ঠিক ততক্ষণ যতক্ষণ আমি দেখি আমার চোখ যখন অন্যদিকে সরে যায় তার অস্তিত্ব নিয়ে সন্দেহ শুরু হয়ে যায়। মানুষ ভাবে তারা আমাকে চেনে, তারা শুধু আমার নীরবতা দেখে, কারণ ওরা জানে আমি কথা বললে এই শহর কাঁপে। গুড বাই অফিসার। কথাটা বলেই ইহান তার কোমর থেকে পিস্তল বের করে সুমনের কপালে ঠাস করে গুলি করে। সুমন ছিটকে দেয়ালের কাছে গিয়ে পড়ে। সুমন পুলিশের লোক হয়েও নারী পাচার করে। আজ এক গাড়ি মেয়েদেরকে নিয়ে সে ইন্ডিয়াতে পাচার করতে চেয়েছিল। ইহান এসে তাকে আটকায়, কারণ ইহান এসব একদমই পছন্দ করে না। তাই সে ওর বন্ধু রাহুলকে নিয়ে নারী পাচার আটকাতে আসে। গাড়ি থেকে ওই লোকেরা মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। ওরা গাড়ির কাছে আসে, হুট করে একটা মেয়েকে দেখতে পায় দুজন। ইহান মেয়েটাকে দেখেই চোখ সরাতে পারে না, সাথে সাথেই বলে, আহ ব্রো, দেখ মেয়েটা কি মারাত্মক সুন্দর, মন চাচ্ছে এখনই ওর সাথে রোম্যান্স করি। এই রাতের আধারে জঙ্গলের রাস্তা, উফ সেই লাগবে। কিন্তু কি করবি, যাবি নাকি? ইহানের কথা শুনে তার বন্ধু অবাক। সে বলে, ব্রো, তুই সত্যি এর সাথে ওসব করবি? আই মিন আগের মেয়েগুলোর মতো দেখতে মোটেও না, দেখে তো হিজাবি মনে হচ্ছে। সামনে থাকা মেয়েটির দিকে ইশারা করে বলে ওঠে রাহুল। তাৎক্ষণিক জবাবে ইহান বলে, আমি এতটাও খারাপ নই। রাহুল খানিকটা ভ্রু কুচকে তাকায় ইহানের দিকে। দুজনে এসেছিল মিশনে। মাঝখান থেকে সব মেয়ে উদ্ধার হলেও এই মেয়েটার দিকে ইহানের নজর পড়েছে। রাহুল তখনই বলে ওঠে, তাহলে ছেড়ে দিবি? ইহানের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। সেই হাসি ধরেই বলে ওঠে, আরে আমি এতটা ভালোও নই। রাহুল প্রশ্নের নজরে তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান তা দেখে হেসে দেয় আর বলে, একটু ধৈর্য ধর, একটু পর সব জানতে পারবি। এখন ধর মেয়েটাকে, আগে এখান থেকে নিয়ে যাই। কিছুক্ষণ আগেই হুঁশ ফিরে বিন্দুর। চোখ পিটপিট করে খুলে আবার বন্ধ করে নেয় সে। আবার চোখ খোলার চেষ্টা করে সে। চোখ খুলতেই সবকিছু অন্ধকার দেখতে পায় সে। মুহূর্তেই বিন্দুর মুখখানে ভয় স্পষ্ট হয়ে ওঠে। তার কাছে মনে হয় হতে থাকে তার দম বন্ধ হয়ে আসে। অন্ধকারে মাথার হিজাব টেনে খুলে ফেলে সে। সারা শরীর ঘেমে একাকার হয়ে ওঠে তার। সাথে সাথে তার শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে বাড়তে থাকে। সে বিছানায় হাতড়াতে নামে, তারপর দেয়ালে গিয়ে ঠেকে। আর তখনই পাশে থাকা টেবিলের উপর ফুলদানিটা পড়ে যায়। বিন্দুর দম আটকে আসে, তার সাথে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সে দেয়াল হাতড়িয়ে দরজা খুঁজতে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। দুটি পা যেন অবশ হয়ে আসে তার। সে খোঁড়াতে দরজা খুঁজতে থাকে। দরজা পেয়ে তা টানতে থাকে, কিন্তু বাহির দিক থেকে লাগানো বিধায় পারছে না খুলতে। তার উপর শরীর আর মস্তিষ্কের কথা শুনছে না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপরও দরজার ধাক্কা দিয়ে যাচ্ছে আর মৃদুস্বরে বলে যাচ্ছে, বিন্দু, কেউ আছো? প্লিজ দরজা খোলো, আমার অন্ধকারে ভয় করে, আমি মারা যাচ্ছি, প্লিজ দরজা খোলো। বিন্দুর এই মৃদু আর্তনাদ যেন সারা ঘরেই তার মতো আটকা পড়ে যায়। রিপিট হতে থাকে তার কানে। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে বিন্দু। তখনই দরজা খুলে যায়। বাহিরের এক ঝলক আলো উকি দিতে থাকে ঘরের ভেতর। বিন্দুর তখনও হালকা চোখ খোলা। সে দেখে একটি ছায়ামূর্তিকে, যে ভেতরে প্রবেশ করে তার পাশে এসে বসে কিছু বলছে, যার আওয়াজ বিন্দুর কান পর্যন্ত পৌঁছায় না। ধীরে ধীরে চোখগুলো আবার বন্ধ হয়ে যায় তার। কি হয়েছে তোমার? এই মেয়ে, চোখ খোলো, কি হয়েছে তোমার? এই কিছু বলো। হন্তদন্ত হয়ে পড়ে থাকা বিন্দুর মাথাটা কোলে নিয়ে তার গালে হালকা চাপড় দিতে দিতে বলতে থাকে ইহান। বিন্দুর কোনো সারা শব্দ না পেয়ে কোলে তুলে নেয় সে। প্রথমে ইহান বুঝতে পারেনি বিন্দুর জ্ঞান ফিরেছে, মানে সেই হিজাবি মেয়েটা জেগে গেছে।
সে তখন পাশের রুমে বসে কম্পিউটারে কিছু কাজ করছিল। পাশের রুমে কিছু ভাঙার শব্দে দৌড়ে আসে সে, আর দরজা খুলে দেখে মেয়েটি মাটিতে পড়ে আছে, তার উপর ঘেমে একাকার। ইহান বিন্দুকে তার রুমে নিয়ে যায়, এসির পাওয়ারও বাড়িয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত মেয়েটিকে ভালো করে লক্ষ্য করেনি সে, যেহেতু তখন সেই হিজাব আর নেকাব পরা অবস্থায় ছিল। তাছাড়া এমন জায়গা থেকে তাকে নিয়ে আসে কিছুই জানে না সে, কিন্তু আলোতে মেয়েটির চেহারা দেখতেই ধকধক করে ওঠে তার দিলের মাঝে। সেই স্থির চাহনিতে তাকিয়ে থাকে বিন্দুর দিকে, যেন আজ কত বছরের তৃষ্ণা মেয়েটায় সেই মেয়েটির সৌন্দর্য দেখে ধীরে ধীরে স্পন্দন তীব্র হতে থাকে তার। সাথে সাথে ইহানের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মেয়েটির সেই মায়াময়ী মুখখানি দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যায় ইহানের। পরক্ষণে চোখ মুখ শক্ত করে দুহাত মুঠ করে বলতে থাকে সে, কাউকে ছাড়বো না আমি, সব কটাকে তার কর্মের ফল পেতেই হবে। আর আমি দেব সব, গুনে গুনে সবাইকে মেরে ফেলবো। বিন্দুকে বিছানায় শুইয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় ইহান। কখন থেকে কলিং বেল বেজেই যাচ্ছে ইহানের বাসার। দরজা খোলার কোনো নাম নেই। এখন রীতিমতো হাত পা ছুঁড়ে দরজা ধাক্কাতে থাকে ঝিনুক। এ বাসায় ইহান আর তার সার্ভেন্ট জোজো থাকে। জোজো বাজারে গেছে, ইহান কাজ করছে বাড়ির ভেতরে। ইহান এত জোরে জোরে আওয়াজ পাওয়ায় সিঁড়ি বেয়ে নেমে আসে নিচে। ভাবতে থাকে এই সময় কে এলো, আর রাহুলের কাছে চাবি আছে, সে এমন করবে না। তবে কি জোজো আসলো? হাতের ঘড়ির দিকে তাকিয়ে আবারও বলে, জোজোর এখন আসার কথা না। ইহান আর কিছু না ভেবে দরজার কাছে যায়, নয়তো আবার ভেঙে ফেলবে দরজা। দরজা খুলে কিছুটা চমকে ওঠে ইহান। তুমি? বাহিরে দাঁড়ানো মেয়েটি ইহানকে একটু ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। সে বলতে থাকে, এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে? জানো সেই কখন থেকে? কথার মাঝেই একরাশ বিরক্তি নিয়ে ইহান বলে ওঠে, কেন এসেছো? আর আমার ঠিকানা কই পেলে? ভয় পেও না, আমি তোমার কার্ড রেখে দিয়েছিলাম সেদিন রাতে। মেয়েটি ইহানের কাছে ঘেঁষতে থাকে ধীরে ধীরে। ইহান ভ্রুকুচকে তাকায়। মেয়েটি ইহানকে জড়িয়ে শার্টে কিছু খুলে থাকা বোতামের উপর দিয়ে ইহানের লোমহীন বুকে চুমু খেয়ে বলতে থাকে, মনে আছে তোমার সেই রাতের কথা? আমি যে ভুলতে পারিনি তোমার করা কঠোর স্পর্শকে। সেদিন মনে হয়েছিল যেন তোমার মনের রাগ সব আমার উপর দিয়ে শেষ করতে চাইছো। আমি যে তোমার স্পর্শর প্রেমে পড়ে গেছি, আর যে ওই স্পর্শ খুব করে পেতে ইচ্ছে করছে, তাই তো ছুটে এসেছি। ইহান ঝিনুকের কথাতে যতটা না অবাক হয় তার চেয়ে দ্বিগুণ বিরক্ত হয়, যা তার চোখে মুখে স্পষ্ট বোঝা যেতে থাকে। সে ঝিনুককে নিজের থেকে ছাড়িয়ে ঝাটকা মেরে সরিয়ে দেয়। ঝিনুক পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। ঝিনুকের রাগ লেগে যায়। সে ইহানের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমার সাহস কি করে হয়? তুমি ঝিনুক শেখকে ধাক্কা দাও? তুমি কি জানো আমি কে? ইহান ভাবলেশীনভাবে নিজের শার্ট ঠিক করতে করতে বলে ওঠে, হ্যাঁ জানি তুমি কে। আমি কেন, পুরো শহর এখন জানে তুমি কে। তুমি হচ্ছ সে যার একটি খুব হট অশ্লীল ভিডিও বের হয়েছে, যেখানে বোঝাই যাচ্ছে ঝিনুক শেখ তার সব কিছু একটি অপরিচিত ছেলের কাছে, যেখানে এও বোঝা যাচ্ছে যে ঝিনুক ছেলেটির সাথে স্বেচ্ছায় সেই খেলায় তাল দিয়ে যাচ্ছে। আর কিছু শুনতে চাও? চুপসে যাওয়ার মতো মেয়ে ঝিনুক না। সে এবার জোর গলায় বলতে থাকে, সব তুমি করেছো? কেস করব আমি তোমার নামে। ইহান এবার সোফার উপর পায়ের উপর পা তুলে খুব আরাম করে বসে বলতে থাকে, হ্যাঁ, কেন নয়, করতেই পারো। কিন্তু যখন তোমার কাছে প্রুফ চাইবে তখন কি করবে আমাকে একটু বলবে দয়া করে? এবার কথা নেই মুখে ঝিনুকের। সে চুপ করে যায় আর ভাবতে থাকে সেই ভিডিওতে যা আছে সবটাতে এ প্রমাণ হয়ে যাবে ঝিনুক স্বেচ্ছায় তার সাথে জড়িয়েছে, আর ইহানকে সেখানে দেখাই যাচ্ছে না। আর দেখা গেলেই হবে আর কি, এখানে দুজনের মত আছে বোঝাই যাচ্ছে। সে এবার নরম হয়ে যায়, ইহানের কাছে গিয়ে বলতে থাকে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বিশ্বাস করো, আমি এত ছেলেদের সাথে ডেটে গেছি, কেউ তোমার মতো সুখ দিতে পারেনি। প্লিজ আমাকে আপন করে নাও। এবার ঝিনুক জোর করে ইহানের ঠোঁট আয়ত্ত করতে যায়। তখনই ইহান উঠে যায় আর ঝিনুককে টানতে টানতে বের করে দেয় ধাক্কা দিয়ে। তারপর চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, আমি কোনো মেয়ের সাথে দ্বিতীয়বার শুই না, তাও আবার তোমাদের মতো ছেঁচড়াদের সাথে। আর হ্যাঁ, আমার বাড়ির ত্রিসীমানায় তোমাকে দেখলে উল্টো কেস করে দেব। পরে যতটুকু তোমার বাপের সম্মান আছে তাও যাবে। সো গো টু হেল। ঝিনুকের মুখের উপর দরজা লাগিয়ে দেয় ইহান। ঝিনুক যেন তা হজম করতে পারে না। সে বাহিরে দাঁড়িয়ে ইহানকে গালাগাল করতে থাকে। না পেরে পায়ে হিল ছুঁড়ে মারে দরজায়। সে পর্যায়ে সে জুতো জোড়া তুলে বের হয়ে যায় ইহানের বাড়ি থেকে।
আর ইহানও দুটো গালি দিয়ে হাসতে থাকে। কিন্তু কেন? ঝিনুকের সাথে ইহানের কি সম্পর্ক? মাসখানেক আগের কথা, ভোর 5টা বাজে। ইহানকে জড়িয়ে ধরে আরামসে ঘুমোচ্ছে কাল রাতের সেই ক্লাবের মেয়ে ঝিনুক। ঝিনুককে নিজের শরীর থেকে সরিয়ে বিছানায় শুইয়ে নেয় ইহান। তারপর এলোমেলোভাবে পরে থাকা কাপড়গুলো গায়ে পরে নেয় সামনের ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে। আয়নায় ইহান নিজের প্রতিচ্ছবি না দেখে পেছনে গভীর ঘুমে থাকা ঝিনুককে দেখে বাঁকা হাসে আর বলে, কাল থেকে আর কারো বেডে যাওয়ার ক্ষমতা থাকবে না মিস ঝিনুক। ইহান আর পেছনে না তাকিয়ে রুমের দরজা দিয়ে হাত ফোল্ড করতে করতে বের হয়ে যায়। ইহানের চোখে মুখে প্রশান্তির হাসি। সে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসে, তারপর গাড়ি স্টার্ট দিয়ে সা করে চলে যায় সে। ওদিকে বিছানায় শায়িত ঝিনুক ঘুমের মাঝে বিছানার ওপর পাশ হাতড়াচ্ছে চোখ বন্ধ করেই। পাশে কাউকে না পাওয়ায় চোখ মেলে তাকিয়ে দেখে তার পাশে কেউ নেই। ঝিনুক উঠে বসে, এদিক ওদিক দেখে। না, চলে গেছে ইহান। বেড়া না বলে কেন চলে গেল? দীর্ঘশ্বাস সারি ঝিনুক। তারপর গায়ের মাঝে ভালো করে চাদরটা জড়িয়ে চলে যায় ওয়াশরুমে। ইহান দাঁড়িয়ে আছে একটি ঘরের ভেতরে। আর কটা বাকি? প্রশ্নটা শুনতে পায় ইহান। ইহানের পেছন থেকে রাহুল বলে ওঠে, দেয়ালে লাগানো অনেকগুলো মেয়ের ছবির মাঝে দাগ দেয়া আছে। সবার সাথে ইহানের রোমান্স করা শেষ। বাকি আছে শুধু দুটি ছবি, যার একটি ছবিতে ক্রস করে কেটে দিয়ে ইহান বলে ওঠে, আর একটা, তারপর আমি জিতে যাব। এরপর তোর কষ্ট কিছুটা তো কমবে, নাকি আবার পাগলামি করবি? রাহুলের কথায় ইহান হাসে। রাহুল ইহানের সামনে শ্যাম্পেইনের গ্লাস এগিয়ে দেয়। ইহান সেটা হাতে তুলে নেয়। তারপরে রাহুল গ্লাসটা উঁচু করে বলে ওঠে, আজ কি শাম তেরে জিত কি নাম। ইহানও গ্লাসটি উপরে তোলে আর হাসতে হাসতে বলে, থ্যাঙ্কস ব্রো, তুই না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। চাপ নিস না, উই আর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। দুজনেই শব্দ করে হাসতে থাকে। সকালে ঘুম ভাঙতেই মাথায় 80 মণ ওজনের বাস এসে পড়ে তুহিনের মাথার উপর। একের পর এক কল এসে যাচ্ছে তার ফোনে। বাহিরে মিডিয়ার জন্য পা রাখতে পারছে না তুহিন শেখ। তিনি মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। সামনেই পড়ে আছে কতগুলো খবরের কাগজ, যেখানে ফ্রন্ট পেজে ইয়া বড় বড় করে লেখা, তুহিন শেখের বড় মেয়ে ঝিনুকের ভিডিও ফাঁস তার বয়ফ্রেন্ডের সাথে। টিভি অন করতেই দেখা যাচ্ছে সব চ্যানেলে একই খবর বারবার রিপিট হচ্ছে। পেপারে তো শুধু ছবি দেয়া, কিন্তু টিভিতে ভিডিও সহ দেখাচ্ছে। ঝিনুক দরজা বন্ধ করে তার রুমে বসে আছে। রুমের বাহির থেকে চেঁচিয়ে যাচ্ছেন ঝিনুকের মা বারবার, আর বলছে, কোলাঙ্গার মেয়ে, আজ 40 বছরের সম্মান একবারে মাটিতে মিশিয়ে দিলি। বের হ তুই, তোর চুলের মুঠি ধরে বের করব আমার বাসা থেকে। তখনই ঝিনুকের বাবা তেড়ে এসে ঝিনুকের মার গাল বরাবর কষে থাপ্পড় মেরে বলতে থাকে, মাগে তোর জন্যই হয়েছে সব। নিজে যেমন ছিলি তেমনই মেয়েকে বানিয়েছিস। স্মার্ট হবে নে, এবার তো স্মার্টের ঊর্ধ্বে। এখন দুইজন মিলে কর গিয়ে মাগিবাজি। তুহিন শেখ কাচের গ্লাস জোরে ছুঁড়ে মারে দেয়ালে কাচের গ্লাস ছুঁড়ে মেরে চলে যান তুহিন শেখ। মাথা ফেটে যায় ঝিনুকের মায়ের। মেঝেতে বসে ঝিনুকের মা গালে হাত দিয়ে মরা কান্না জুড়ে তুহিন শেখকে বলতে থাকে, আমি না হয় খারাপ জায়গা ছিলাম, আর তুমি ভুলে গেছো সব 23 বছরের আগের কাহিনী। তারপর উঠে এসে মুখোমুখি দাঁড়ায় তুহিন শেখের আর আঙুল তুলে ফিসফিসিয়ে বলে ওঠে, এসব কিছু রফা দফা করো। ছেলে মানুষের মনে এসেছে, ভুল করে ফেলেছে। যেভাবে হোক আমি আমার মেয়ের শরীরে লাগা দাগ পরিষ্কার দেখতে চাই। তুহিন শেখের বিরক্ত লাগে তার স্ত্রীর কথা শুনে। তিনি প্রতিবার মেয়েকে ছাড় দিয়ে গেছে, কিছুই তো বলেননি। উল্টো তিনি বলে 4-5টা কথা শুনতে হয়েছে তার স্ত্রীর কাছ থেকে। তিনি দীর্ঘশ্বাস ছাড়ে তার স্ত্রীকে তার থেকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতে থাকে, আসলেই আমার অতীতের করা কাজের পাপ এখন তো আমারই বইতে হবে। তুহিনের স্ত্রী কিছুই বোঝে না তো দূর, মুখ বেঁকিয়ে আবার মেয়ের দরজায় কড়া নাড়তে থাকে। এদিকে ইহানের সামনে পড়ে থাকা নিউজ পেপার আর সামনের টিভিতে ভিডিওগুলো দেখে বাঁকা হাসি এসে পাশে থাকা রাহুল চায়ের কাপে চুমুক দিয়ে বলতে থাকে, বলতে হবে দোস্ত, মেয়েটি খুব মজাই করেছে কাল রাতে। ভিডিও দেখে মনে হচ্ছে তোর থেকে এনজয়ও বেশি করেছে। গম্ভীরভাবে বলে ইহান। রাহুল পিঠে চাপড় মেরে বলে উঠল, তোর কষ্ট যে এখন ভারী পড়ে ওদের ওপর। এক চোখ টিপ মারি রাহুল। ইহান মৃদু হেসে বলে ওঠে, এই কষ্টই যে ওদের ধ্বংস করতে যথেষ্ট। এখন চল, এই হিজাবি মেয়ের সাথে দেখা করতে হবে। বিন্দু, কি করবি তার সাথে? মেয়েটাকে তো নিয়ে আসলি পুলিশদের থেকে। ভাবছি বিয়ে করব। কি? হ্যাঁ,
কথাটা বলে উঠে চলে যায় ইহান। ইহানের যাওয়ার দিকে চেয়ে থাকে রাহুল। এটাই ছিল ঝিনুকের সাথে ইহানের সম্পর্ক। তাই আজ ঝিনুক এসেছিল ইহানের সাথে দেখা করতে। উল্টে ইহানই সব কিছু ভাইরাল করে দিয়েছে। অপরদিকে খাটের উপর বসে কেঁদে যাচ্ছে বিন্দু, আর ভেবে যায় কি থেকে কি হয়ে গেল তার জীবন। ৭২ ঘন্টা আগেও সব ঠিক ছিল, এই ৭২ ঘন্টায় তার জীবন পুরোটাই পাল্টে দিয়েছে ইহান নামক ব্যক্তি, যে কিনা বর্তমানে তার স্বামী। কিছুক্ষণ আগেই তাদের বিয়ের কার্য শেষ হয়। বিন্দু না চাইতেও এ বিয়ে করতে রাজি হয়, নয়তো তার বাপ ভাই এখন জেলে থাকতো। বিন্দু মনে মনে ভাবে তার বাবা যে এত বড় পাপের সঙ্গে জড়িয়ে আছে সে স্বপ্নেও কল্পনা করেনি। ছোটবেলা থেকেই দেখছে তার বাবা সমাজের চোখে খুব সৎ, ধার্মিক এবং পরোপকারী একজন মানুষ। তার ভাইও বাবার দেখানো পথেই চলে। কিন্তু ইহান এসে যে সত্যিটা সামনে আনে তাতে বিন্দুর পায়ের নিচের মাটি সরে যায়। তার বাবা এবং ভাই যে নারী পাচারের এই জঘন্য চক্রের সঙ্গে যুক্ত তা বিশ্বাস করা তার জন্য অসম্ভব ছিল। ইহান যখন সমস্ত প্রমাণ তার সামনে রাখে তখন তার অবিশ্বাস করার উপায় থাকে না। ইহান সরাসরি প্রস্তাব দেয়, হয় সে ইহানকে বিয়ে করে তার স্ত্রী হবে, নয়তো তার বাবা ভাইকে সারা জীবন জেলের খানি টানতে হবে। এমন পরিস্থিতিতে বিন্দু কোনো উপায় না দেখে পরিবারের সম্মান বাঁচাতে রাজি হয়ে যায়। কিন্তু এই লোকটার মতো একজন মাফিয়া টাইপের মানুষকে বিয়ে করা যে তার জীবনের কত বড় ভুল তা সে জানে না। তার বাগদত্তা ঋষাদকে সে ভালোবাসে, যাকে এখন সে কোনো উত্তর দিতে পারে না। তার জীবন এখন এক অজানা অন্ধকার সুড়ঙ্গের দিকে এগিয়ে যায়। এর আগে রাহুলের সাথে ইহান কথা বলে সেই অন্ধকার ঘরে আসে। বিন্দু তখনও বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। সেই সময় ঘুমন্ত বিন্দুর মুখে এক জগ পানি ঢেলে দেয় ইহান। চোখে মুখে এভাবে পানি পড়াতে ধরফর করে উঠে বসে বিন্দু। হঠাৎ এমন হওয়ায় হতভম্ব হয়ে যায় বিন্দু। কিছু বুঝে ওঠার আগেই হাতে টান পড়ে তার। হাতের দিকে তাকিয়ে বুঝতে পারে এই কাজটি সামনে থাকা লোকটির। বিন্দু ইহানের এভাবে হাতে টান দেয় যেন রাগ লাগছে। সে সাথে সাথে হাতটা ঝাড়া মেরে সরিয়ে চিৎকার করে বলে ওঠে, আপনার সাহস তো কম না, বলা নেই কওয়া নেই একজন পুরুষ হয়ে অপরিচিত মেয়ের হাত ধরে টানাটানি করছেন। ভদ্রতা জানেন না নাকি? ভদ্রতা জানি, আর এও জানি আমি কোনো পরনারীর হাত ধরি নাই, আমার হবু বউয়ের হাত ধরেছি। কথাটা বলে আবার হাত ধরে বিছানা থেকে টেনে নামায় বিন্দুকে। বিন্দু অবাক হয় ইহানের কথায়। সে বলল, কি যা তা বকে চলেছেন? আমি আপনার হবু বউ হব কোন দুঃখে? আর আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে আছে। ইহান সেদিকে ভ্রুক্ষেপ না করে হাত টেনে যেতে যেতে বলতে থাকে। চলো। বিন্দু এবার আর চেষ্টা করেও হাত ছাড়াতে পারছে না। বিন্দু হাত ছোটাতে ছোটাতে বলতে থাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? আর আপনি কে? কেনই বা আমাকে নিয়ে এসেছেন? প্লিজ যেতে দিন। কোথায় আমি? ইহান তাকে টানতে টানতে ঘর থেকে বের করে আনে। বিন্দু দেখে তার একটি বিশাল বাংলোর ভিতরে আছে। তার চারদিকে বিলাসবহুল সাজসজ্জা। সিঁড়ি দিয়ে নামার সময় বিন্দু আশেপাশে তাকায়। এই দৃশ্য তার কাছে স্বপ্নের মতো লাগে, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে আতঙ্কিত করে। তোমাকে আমার কাছে নিয়ে এসেছি, এখন তুমি তোমার এই হিজাব পরা শান্ত চেহারা আর ওই ভয় পাওয়া চোখগুলো দেখে আমার মন ভরছে না। আমি তোমার জীবনের সব রং কেড়ে নিতে এসেছি। তোমার যে বিয়ে ঠিক হয়ে আছে সেটা ভেঙে গেছে, এখন তুমি শুধু আমার। ইহান শক্ত হাতে তাকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনে। সিঁড়ির শেষ ধাপে এসে বিন্দু দেখে নিচে আরও কিছু লোক দাঁড়িয়ে আছে, যারা সবাই ইহানের লোক। তাদের সবার চোখে মুখে এক প্রকার ভয় মেশানো সম্মান। ইহান তাদের দিকে একবার তাকায় এবং তার মাথা নিচু করে। বিন্দু ভয়ে কাঁপে। ইহান তাকে টেনে নিয়ে একটা বড় হলরুমের দিকে যায়, যেখানে অনেক দামি আসবাবপত্র সাজানো আছে। প্লিজ আমার হাত ছাড়ুন, ব্যথা লাগছে। বিন্দু মিনতি করে। ইহান তার দিকে তাকায় না, বরং তার হাতটা আরো শক্ত করে ধরে। তোমার ব্যথা এখনই শুরু হচ্ছে মাত্র, অপেক্ষা করো। আমার জীবনের সব কষ্টের প্রতিদান আমি তোমার কাছ থেকে আদায় করব। বিন্দুর মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে না এই লোকটা কেন তাকে এমন শাস্তি দিতে চায়। তার জীবনের কষ্টের সাথে বিন্দুর কি সম্পর্ক? এই লোকটাকে তো সে চেনেও না। সে দুর্বল পায়ে হাঁটে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ে। তার একমাত্র চিন্তা হলো তার বাবা ভাই কি এখন সত্যি সত্যি মুক্ত, নাকি তাদের সাথেও কোনো খেলা চলছে। সে ইহানকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ইহান তাকে হলরুমের মাঝখানে এনে দাঁড় করায়। তারপর তার হাত ছেড়ে দিয়ে গম্ভীর স্বরে ঘোষণা করে, এই যে মহিলাটিকে দেখছো, সে আজ থেকে আমার স্ত্রী, আর এই বাড়িতে তার প্রতিটি নির্দেশ পালন করা হবে। তবে মনে রাখবে, এই বাড়িতে সে কেবল একটি পুতুল, আমার হাতের পুতুল। তার ইচ্ছের কোনো মূল্য নেই,
তার কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে কোনো যোগাযোগ থাকবে না। সে এখন থেকে শুধুই বিন্দু ইহান। বিন্দু তার কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার জীবন এক মুহূর্তে অন্য কারো হাতে চলে যায়। সে চোখ তুলে ইহানের দিকে তাকায়। ইহানের চোখে কোনো আবেগ নেই, আছে শুধু এক শীতল প্রতিশোধের আগুন। বিন্দু বুঝতে পারে তার জীবন এখন এক খাঁচার পাখি, যার মুক্তি নেই। ইহানের এবার যেন খুব রাগ লাগছে। সে এবার বিন্দুকে তার বরাবর দাঁড় করিয়ে বলতে থাকে। বিয়ে করতে হবে এখন তোমাকে। বিষম খায় বিন্দু। কিছু বুঝে ওঠার আগেই আবার হাঁটতে শুরু করে ইহান। তখনই বিন্দু তার সকল শক্তি প্রয়োগ করে ধাক্কা মারে ইহানকে। ইহান কিছুটা আনব্যালেন্স হয়ে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে না। তখনই বিন্দু বলে ওঠে, আপনি আমার কথা বোঝেন না নাকি অবুঝ আপনি? বারবার বলছি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর কে আপনি? এত কিসের অধিকার খাটাচ্ছেন আপনি আমার উপর? খবরদার, আরেকবার আমাকে স্পর্শ করেছেন তো জানে মেরে ফেলবো আপনাকে। আপনি জানেন আমি কে? যদি জানতেন তাহলে আমাকে স্পর্শ করার সাহস পেতেন না আপনি। ইহান এবার হো হো করে হাসিতে মেতে ওঠে। বিন্দু এক ভ্রু উঁচু করে চেয়ে ভাবে লোকটি বুঝি পাগল হয়ে গেছে। মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে ইহান আর বলতে থাকে, অনেক বলেছ, আর আমিও অনেক শুনেছি। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। ইহানের কথায় 2 পা পিছিয়ে যায় বিন্দু। এতক্ষণ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারলেও এখন আর পারছে না সে। কান্না আসছে তার। বুঝতেই পারছে এ লোক খুব তেড়া, এর সাথে সে পারবে না। তবুও সে শেষ পর্যন্ত লড়ে যাবে। তখনই ইহান হুমকির সুরে বলে ওঠে, যদি নিজের বাবা ভাইয়ের ভালো চাও তাহলে চলো। বিন্দু চমকে তাকালো। ইহান মুচকি হেসে আবার হাত টান দিতে নেয়। বিন্দু হাত সরিয়ে নেয় আর তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলতে থাকে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? রাহিন সরকারের বোনকে আপনি চেনেন তাদের? একবার জানতে পারলে আপনার মাথাটা থাকবে না। রাহিন সরকার নামটা শোনার সাথে সাথে রাগ চেপে বসে মাথায় ইহানের। সে সাথে সাথে বিন্দুর কিছু চুল হাতের মুঠোয় টেনে ধরে বলতে থাকে, রাহিন সরকারের নামটা না নিলেই পারতিস। ভালো খাতির করছিলাম, ভালো লাগেনি তোর। এখন দেখছি তোকে আমার খারাপ দিকটা দেখাতেই হবে। খুব তেজ না তোর শরীরে? এই ছোট থেকে পই পই হিসেব নেব আমি আজ। একবার বিয়েটা হতে দে। বিন্দু ব্যথায় কুকড়ে যাচ্ছে। বারবার হাত ছোটানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে প্রতিবার। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। বিন্দু কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, প্লিজ ছাড়ুন, অনেক ব্যথা পাচ্ছি। ইহান আরো জোরে টান দেয়। ব্যথায় আরো জোরে চিৎকার করে উঠল সে। ইহান এবার চুল টেনেই নিচে নামাতে নেয়, কিন্তু বিন্দু হার মানতে রাজি নয়। এবার রাগ বেড়ে যায় ইহানের। বিন্দুকে ধাক্কা মেরে ফেলে দেয়। সাথে সাথে ফ্লোরে পড়ে যায় বিন্দু। তখনই ইহান বলতে থাকে, তোরা ভালো কথা কাজ কোনোটারই দাম দিতে জানিস না, বা ঠিকই শুনি। কি ভাবিস তোরা? উপরে হাদিস কোরআন দেখাবি আর নিচ দিয়ে পাপ কাজ করে বেড়াবি, কেউ কিছু বলবে না? বিন্দু ফ্লোরে পড়ে হাঁপাতে থাকে। সে দ্রুত উঠে বসার চেষ্টা করে, কিন্তু তার মাথা ঘুরছে। ইহান তার কাছে এগিয়ে আসে। তার চোখে এখন যেন আগুন জ্বলছে। বিন্দু নিজেকে গুছিয়ে নিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। তার চোখ তখনও জলে ভরা, কিন্তু ভয়ে নয়, এবার তার রাগে। আমি কি পাপ করেছি? আমার বাবা ভাই যা করেছে তার দায় আমি কেন নেব? আর আমার জীবন নিয়ে ছিনিমিলি খেলার আপনি কে? আমাকে যেতে দিন, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করব। ইহান এবার তীব্র হাসি হাসে, যা বিন্দুর বুকের ভেতর কাঁপন ধরায়। চিৎকার করবে? কাকে ডাকবে তুমি? তুমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত দ্বীপে আছো। এখানে তোমার চিৎকার শোনার মতো কেউ নেই আমার লোক ছাড়া। আর তোমার বাবা ভাই, তারা এখন নিরাপদে আছে, ঠিক যেমনটা আমি চেয়েছি। তুমি আমার হয়ে গেলেই তারা মুক্ত। তবে মনে রেখো, তাদের মুক্তির একমাত্র চাবিকাঠি তুমি বিন্দু। ইহান তার কাছে 1 পা এগিয়ে আসে। বিন্দু ভয়ে 2 পা পিছিয়ে যায়। সে দেয়ালে পিঠ ঠেকায়। তুমি জানো না তুমি কার ক্ষতি করেছো। আমি যা হারিয়েছি তার মূল্য তোমাকে দিতে হবে। তোমার পবিত্রতার মুখোশ আর বেশি দিন থাকবে না। আজ থেকে তোমার জীবন আমার হাতে। তোমার প্রতিটি শ্বাস আমার অনুমতিতে চলবে। তোমার প্রতিটি স্বপ্ন আমার ইচ্ছেতে ভাঙবে। কিন্তু মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে এই লোকটি কতটা ভয়ঙ্কর। তার কথায় কোনো ফাঁকি নেই, সবটাই কঠিন বাস্তব। নিজেকে অসহায় মনে হয় তার জীবনে এই লোকটির প্রবেশ তার সমস্ত কিছু কেড়ে নেয়। তার স্বপ্ন, তার স্বাধীনতা, তার ভালোবাসা সব। সে শেষবারের মতো করুণ চোখে ইহানের দিকে তাকায়। আপনি আমাকে মুক্তি দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আর কখনো আপনার সামনে আসব না। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। হাত জোর? তুমি? এখন থেকে তুমি শুধু আমার সামনে হাঁটু গেড়ে বসবে, কারণ তুমি আমার। আর মুক্তি, সেটা আমার অভিধানে নেই। এখন চলো, দেরি হচ্ছে।
আমি কোনো শুভ কাজ দেরি করে শুরু করি না। ইহান জোর করে বিন্দুর হাত ধরে, এবার বিন্দু কোনো বাধা দেয় না। তার শরীরের সব শক্তি যেন নিমিষেই শেষ হয়ে যায়। সে নীরব পুতুলের মতো ইহানের সাথে হেঁটে যায়। তার চোখে শুধু একরাশ অন্ধকার, তার মাথায় ঘুরতে থাকে তার বাবা ভাইয়ের মুখ। তাদের রক্ষার জন্য সে যে কোনো কিছু করতে পারে। ইহানের কোনো কথার অর্থ বিন্দু বোঝে না, না বোঝারই কথা। বিন্দু বলে ওঠে, কি যাতা বলছেন? ইহান সাথে সাথে দু হাতে তালি বাজায়। সঙ্গে সঙ্গে টিভির স্ক্রিনে বিন্দুর ভাই বাপের ছবি ভেসে ওঠে। ছবিটি দেখে সাথে সাথে হাসি ফুটে বিন্দুর ঠোঁটে, কিন্তু হাসিটা ছিল ক্ষণিকের, যা পর মুহূর্তেই আরেকটি ছবি দেখে মিশে যায়। ছবিটিতে দেখা যাচ্ছে তার ভাই কাউকে জবাই করছে, আর তার বাবা সেই লোকটির পা দুটি চেপে ধরেছে। ধপ করে বসে পড়ে ফ্লোরে বিন্দু, আর কাঁদতে থাকে। বিন্দু ভাবতে থাকে তার বাবা আর ভাই আল্লাহওয়ালা মানুষ, তারা এটা কিভাবে করছেন। সাথে আশেপাশে অনেক মেয়ে। ছবিটি দেখে ভয় কেঁপে উঠছে বারবার বিন্দু। কি নির্মমভাবেই না হত্যা করছে লোকটিকে। তখনই ইহান বলে ওঠে, বিয়ে করবে নাকি জেলের ভাত খাওয়াবো তোমার রাহিন ভাইকে? চলো চলো চোখে তাকায় ইহানের দিকে বিন্দু, আর বলল, আপনি মিথ্যা বলছেন না? ইহান মাথা নাড়ে। সে বলে, না, এমন অনেক প্রুফ আছে তোমার পরিবারের অ্যাগেনেস্টে। এখন তোমার হাতে সব। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের নিচে না আসলে এসব কিছু আমি পুলিশের কাছে পাঠিয়ে দেব। কথা শেষ করে বের হয়ে যায় ইহান। ঠোঁটে তার বাঁকা হাসি। ইহান যেতেই হাউমাউ করে কেঁদে ওঠে বিন্দু। তার বাবা ভাই এমন হবে ভাবতে পারেনি সে। কতই না গর্ব ছিল তাদের নিয়ে, সব ভেঙে চুরমার। আর যাই হোক, ভালোবাসে তাদের। জেলে দেখতে পারবে না সে। নিজের মনকে বুঝিয়ে নিচে নেমে আসে বিন্দু। নিচে কাজে এসে বসে আছে। বিন্দু যেতেই রীতিনীতি মেনে বিয়ে হয়ে যায় বিন্দুর। কাজীকে রুহুল নিয়ে চলে যায়, আর ইহান বিন্দুর হাত চেপে ধরে টেনে নিয়ে যায় তার ঘরে, আর ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়, আর বলতে থাকে, কি এইটুকুতেই তেজ ফুরিয়ে গেল? এখনো সাপ নাচনি বাকি আছে। এভাবে তাকিও না সোনা, বুকে লাগে খুব। যাও, রাতের জন্য তৈরি হয়ে নাও। আজ তো আমাদের বাসর রাত। ইহানের দিকে ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে বিন্দু। ইহান মুচকি হেসে চলে যায়। এটাই ছিল বিন্দু আর ইহানের বিয়ের ঘটনা। ইহান ছদ্মবেশী একজন পাওয়ারফুল মাফিয়া, তবে তা গোপনেই করে থাকে। যারা জানে মাফিয়া সে তারা কেউ বেঁচে নেই। সেই তখন থেকে বিছানায় বসে কেঁদে যাচ্ছে বিন্দু। বিন্দু জানে তার আর কোনো পথ খোলা নেই। এই লোকটির হাতে সে এখন বন্দী। তার জীবন, তার ভবিষ্যৎ সবকিছু এখন এই নির্মম লোকটির খেয়াল খুশির উপর নির্ভর করে। সে নীরবে নিজের কপালের দোষ দেয়। কেন তার জীবনে এমন হলো? সে তো কারো কোনো ক্ষতি করেনি। তার বাবার পাপের শাস্তি কেন তাকে পেতে হবে? সে তার জীবন থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু জানে এই দ্বীপের মতো জায়গা থেকে পালানো অসম্ভব। সে কেবল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। আর সন্ধ্যা হয়ে আসে। বিন্দুর এদিকে ছটফটানি বাড়ছে। তখনই আজান দেয় সন্ধ্যার। বিন্দু হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে নেয়। তারপর দোয়া করতে বসে। অনেক দুর্বল থাকায় জায়নামাজেই শুয়ে থাকে বিন্দু। জায়নামাজকে আঁকড়ে ধরে সে যেন কোনো এক আশ্রয় খুঁজে নিতে চায়। বাইরের পৃথিবীতে তার আর কোনো নিরাপদ স্থান নেই। সময় গড়িয়ে রাত প্রায় 12টা। বিন্দু হয়তো অজান্তেই কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। শরীরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শিহরিত হতে থাকে বিন্দু। স্পর্শ গভীর হতেই জেগে যায় বিন্দু। চোখ মেলে ইহানকে দেখে উঠে যেতে নেয় বিন্দু। দুর্ভাগ্য বিন্দুর, সে পারে না, কারণ তার হাত পা চারদিক দিয়ে বাঁধা খাটের সাথে। বিন্দু মিনতির সাথে বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না। ইহানের যেন সেদিকে খেয়াল নেই। নেশাগ্রস্তের মতো সে বিন্দুর পায়ে তার ঠান্ডা হাত দিয়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার। তার স্পর্শে বিন্দুর সারা শরীর কেঁপে ওঠে। ভয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। তার শরীর স্থবির হয়ে আছে। তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে। ভয় পেও না সোনা, এটা তো শুরু মাত্র। আজ রাতটা তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হবে। আমি তোমাকে আমার সবটুকু দেব, যা তুমি কল্পনাও করনি। ইহান ফিসফিস করে বলে, তার কণ্ঠস্বর গভীর এবং মায়াবী, যা বিন্দুকে আরো আতঙ্কিত করে তোলে। বিন্দুর কাছে এই কণ্ঠস্বর কোনো ভালোবাসার শব্দ নয়, বরং একটি বিষাক্ত সাপের ফোঁস শব্দ মনে হয়। ধীরে ধীরে ইহানের হাত উপরে উঠতে থাকে, আর স্পর্শগুলো গাঢ় হতে থাকে। বিন্দুর শরীর তখনও বাঁধা, কিন্তু তার মনের ভেতরে এক তীব্র বিদ্রোহ শুরু হয়। সে শেষ চেষ্টা হিসেবে জোরে মাথা ঝাঁকিয়ে ইহানের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ইহান বিন্দুর কাছে ঝুঁকে আসে। তার চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছে, যেন কোনো শিকারী তার শিকারের কাছে আসে। ঠিক তখনই বিন্দুর পায়ের কিছুটা উপরে একটা শুকনো ক্ষত দেখে থেমে যায় ইহান। বোঝাই যাচ্ছে ক্ষতটা অনেক পুরনো।
কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে ইহানের, সাথে সাথে চোখ ঝাপসা হয়ে যেতে থাকে তার। এদিকে হঠাৎ ইহান থেমে যাওয়ায় বিন্দু আল্লাহর কাছে শুকরিয়া করে যাচ্ছে বারবার। তারপরও ভয় করছে, কারণ সে বুঝতে পারছে না এই লোকটির মতিগতি। তখনই ইহান নিজেকে সামলিয়ে বলে ওঠে। এটা কিসের চোট? সামনে দাঁড়ানো ইহানের এত ঠান্ডা কণ্ঠ শুনে অবাক হয় বিন্দু। সে কাঁদতে কাঁদতে কণ্ঠে বলে ওঠে, কিছু আপন মানুষের দেওয়া শেষ চিহ্ন। আবার কেঁদে ওঠে বিন্দু, কিন্তু এবারের কান্নাটা ভিন্ন। এই কান্নায় কেবল কষ্ট নয়, গভীর শূন্যতা মিশে আছে। বিন্দুর কথাটা ইহানের মনে লাগে, সে সাথে সাথে উঠে বিন্দুর 2 হাত পায়ের বাঁধন খুলে চলে যায়। বিন্দু সেখানেই শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু এই কান্না যেন ইহানের করে যাওয়া টর্চারের নয়, হারিয়ে ফেলা কোনো অতীতের। দুজনেই দুদিকে কাছে, দুজনের দুঃখ যেন এক। মনে পড়ে যাচ্ছে সেই ছোট্টবেলার কথাগুলো, হাসি খুশি ভরা জীবনের কাহিনীগুলো, ইহানের অতীতের স্মৃতি। পুরি মেয়ে, আর কত কষ্ট সহ্য করতে হবে আমাদের তোর জন্য বল? গ্রামের আনাচে কানাচে সবাই তোর কুকর্মের কথা সমালোচনা করছে। কেন যে তোকে জন্ম দিলাম, জন্মের সময় কেন যে 2 টাকা দিয়ে ব্লেড এনে তোর গলায় বসাইনি, আসলেই সব দোষ আমার। আজ আর তোকে বাঁচিয়ে রাখবো না। জোরে চিৎকার করে কথাগুলো বলেই ইহানের মা তার মেয়ে মারিয়াকে তাদের রান্নার জ্বলন্ত চুলা থেকে খড়ি বের করে মারিয়ার হাতে লাগিয়ে দেয়। ও মা গো! বলে জোরে আর্তনাদ করে ওঠে মারিয়া। তখনই পাশের বাড়ির কিছু মহিলা দৌড়ে আসে মারিয়ার বাড়িতে। কিছু মহিলা মারিয়ার হাতে পানি দেয়, আর কিছু মহিলা মারিয়ার মাকে আটকিয়ে রাখে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে মারিয়ার মা বলে ওঠেন, ছাড়েন আপা, আজ এই মুখ পুরিরে আমি মাইরা ফেলবো, নয়তো আমি মরবো। এদিকে 17 বছরের মারিয়া থরথর করে কাঁপছে তার মার এই অবস্থা দেখে, আর তার ঝলসে যাওয়া হাত আরেক হাতে ধরে মাটিতে বসে কান্না করে যাচ্ছে সে। মারিয়ার মাথায় কিছু ঢুকছে না। সেই তো সকালে ধোয়া ওঠা গরম ভাত ফু দিতে দিতে খাইয়ে আদরের সহিত স্কুলে পাঠালো। স্কুল থেকে আসতে না আসতেই এসব শুরু হয়ে গেছে। আজ তার মার এমন ভয়ানক রূপ দেখে যেন শকে চলে গেছে সে। তার পাশেই তার 7-8 বছরের ছোট ভাই ইহান জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। বলে পাশের চাপ কল থেকে চেপে 1 জগ ঠান্ডা পানি এনে মারিয়ার মার মাথায় ঢাললেন, আরও একটু খাওয়ালেন। এরপর যে যার বাসায় চলে যায়। রয়ে যায় মারিয়ার মা মারিয়া ও তার ভাই ইহান। ফ্যালফ্যাল চোখে একবার মায়ের দিকে তো একবার বোনের দিকে তাকাচ্ছে ছোট্ট ইহান। সেদিনটি কোনো রকম পার হয়ে যায়। মারিয়া নিজের ভাইকে নিয়ে ঘরে এসে হাত মুখ ধুয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখনই ইহানের মা ঘরে আসেন, মারিয়াকে ধরে হাউমাউ করে কেঁদে দেন। পোড়া হাতটায় চুমু এঁকে দেন তিনি, আর বলতে থাকেন, মারে মাফ করে দিস আমায়, আমি কেমনে পারলাম আমার বাচ্চা মেয়েটারে মারতে। বলেই কাঁদতে থাকে। তখন ইহান ঘুমোয়নি। চোখ খুলে মা আর বোনকে এভাবে দেখে খুশি হয় অনেক এবং জড়িয়ে ধরে তাদের। তখনই তাদের বাবা আসেন আর বলতে থাকেন, আমাকে বাদ দিয়ে গ্রুপ ভাগ করা হচ্ছে। বলে তিনিও যোগ দিলেন। 4 জন মিলে গ্রুপ হাগ করে একটি হাসি খুশি পরিবার তাদের, যেখানে ভালোবাসার শেষ নেই। তখন মারিয়া স্কুলে যাওয়ার পর কিছু আল্লাহওয়ালা মানুষ আসে, এসে নানা কথা শুনিয়ে যান তাদের মাকে, যারা দূর থেকে শুনতে পায় ইহান। তখন লোকগুলো বলে গেছে মারিয়া অনেক খারাপ হয়ে গেছে। মারিয়া ছেলেদের সাথে ঘোরাঘুরি করে বাকি মেয়েদের খারাপ করে দিচ্ছে। মারিয়ার মা ভালো করে জানে এই লোকগুলো মুখে যা দেখাচ্ছে ভেতরে তারা হচ্ছে নিকৃষ্ট পিশাচ। তাদের ছেলে 2 বার খুন করে জেল খাটছে, আর সেই ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠায় তারা। মানা করার পর থেকেই মারিয়াকে খারাপ বলে যায় প্রতিনিয়ত। এ নিয়ে অনেক বিরোধিতা করেন মারিয়ার বাবা, কিন্তু খারাপ মানুষদের সাথে কেউ কি পেরে উঠেছে কখনো? তার উপর তারা ওই গ্রামের সব থেকে ধনী, যার জন্য মুখ খুলতে ভয় পায় সবাই। আমাদের সমাজে এমন অনেক নিকৃষ্ট প্রাণী আছে যারা মুখোশ পরে থাকে আল্লাহওয়ালা হওয়ার, আর সেই মুখোশের পেছনে তারা নানান রকম হট্টগোল করে যায় প্রতিনিয়ত। পরের দিন রীতিমতো স্কুলের জন্য হাসি খুশি পা বাড়ায় মারিয়া, কিন্তু সেই হাসিটা যে তার শেষ হাসি ছিল জানা ছিল না মারিয়ার মার। মারিয়া যখন স্কুলে পৌঁছায় তখন সেই তথাকথিত আল্লাহওয়ালা লোকগুলোর ছেলে ও তার বন্ধুরা মিলে তাকে ঘিরে ধরে। তারা মারিয়াকে জোর করে টেনে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে যায়। মারিয়া প্রাণপণ চিৎকার করে, কিন্তু কেউ এগিয়ে আসে না। গ্রামের সবাই তাদের ভয় পায়, তাই কেউ মুখ খোলে না। ইহান স্কুল থেকে ফেরার পথে দূর থেকে কিছু দেখতে পায়। তার দিদি মারিয়ার স্কুল ড্রেস পরা ছেঁড়া ওনাটা গোডাউনের দরজার কাছে পড়ে থাকতে দেখে সে। তার ছোট্ট বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে দ্রুত দৌড়ে গিয়ে তার
বাবাকে খবর দিতে যায়। তার বাবা দ্রুত কিছু লোক নিয়ে সেখানে পৌঁছান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গোডাউনের ভেতরে মারিয়ার নিথর দেহ পড়ে আছে, তার শরীর ক্ষতবিক্ষত, পোশাক ছেঁড়া। বাবা মা তাদের মেয়ের এমন অবস্থা দেখে সেখানে জ্ঞান হারান। ছোট্ট ইহান এই দৃশ্য দেখে শকে চলে যায়। সেই দিনে সেই নির্মম দৃশ্য ইহানের চোখে এখনও লেগে আছে। সেই লোকগুলো মারিয়ার উপর যে অকথ্য নির্যাতন চালায়, তার ফলস্বরূপ মারিয়া আর এই পৃথিবীতে থাকে না। কিন্তু গ্রামের ক্ষমতাশালী লোকগুলোর প্রভাবে এই ঘটনার কোনো বিচার হয় না। পুলিশকে টাকা দিয়ে কিনে নেয় তারা। মামলা ধামাচাপা পড়ে যায়। সেই লোকগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর মারিয়ার পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে আসতে বাধ্য হয়। সেই দিন থেকে ইহানের মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। তার সেই নরম সরল হাসি খুশি জীবন চিরতরে শেষ হয়ে যায়। তার দিদির দেয়া সেই আঘাতের চিহ্ন, যেটা জ্বলন্ত খড়ির আঘাতে হয়েছিল, সেই রকম চিহ্ন আজ বিন্দুর পায়ে ইহান দেখেছে, যা ইহানের অতীতের স্মৃতিকে জাগিয়ে তোলে। আর আজ ইহান বুঝতে পারে সেই চোরের দাগটা কোনো আপনজনের দেয়া চিহ্ন নয়, বরং বণ্ডিত এক কষ্টের স্মৃতি। ইহান সিগারেট চালায়, জানালার পাশে বসে ভাবতে থাকে তার বোন মারিয়ার কথা। সে আবার ভাবে সেদিন স্কুল ছুটি হয় 5টায়, এখন বাজছে রাত 7টা। মারিয়া এখনও ঘরে ফেরেনি। মারিয়ার মা চিন্তিত হয়ে বাড়ির উঠোনে পায়চারি করছে। মারিয়ার বাবা গিয়েছেন মারিয়ার বন্ধু বান্ধবীদের বাসায় খুঁজতে। ইহান পাশে বসে তার মার পায়চারি দেখে যাচ্ছে। ছোট্ট ইহান কি করবে বুঝতে পারছে না, ভাবছে আজ বড় হলে ওকে ঠিক খুঁজে বের করতাম। চোখের সামনে ভেসে উঠছে সকালে বোনের সাথে কাটানো শেষ স্মৃতিটুকু। সকাল সকাল বোনের হাত ধরে বের হয়ে যায় স্কুলে ইহান। ছোট্ট হলেও ইহান বড়দের মতো আচরণ করত সবসময়। বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করত সে। মারিয়াও তার নাম চেপে বলত, ওলে আমার বড় ভাইটা রে। তারপর দুজনে ফিক করে হেসে দিত। আজই তার ব্যতিক্রম হয় না। যথারীতি স্কুলে এসে ক্লাস করতে চলে যায় সে। ইহান ছোট্ট ক্লাসে থাকায় ইহানের আগে ছুটি হয়ে যায়। ইহান স্কুলে দেরিতে ভর্তি হওয়াতে সে ছোটদের সাথে ক্লাস করে। এখানে তার কিছু বন্ধু বান্ধবীও তৈরি হয়, কিন্তু তারা সবাই ছোট। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল বিন্দু। আর বিন্দুকে ইহান ছোট থেকেই পছন্দ করত, বিন্দুও করত, কারণ মেয়েরা বেশিরভাগ বাবা ভাইয়ের কাছে আবদার করত, বায়না ধরত, কিন্তু বিন্দু তা পারে না। তাই তার সব আবদার থাকতো ইহানকে জুড়ে। ইহানও তার পকেট মানি দিয়ে তাকে এটা ওটা কিনে দিত। সেদিন স্কুল ছুটির পর বিন্দু আর ইহান তার বোনের কাছে যায়। মারিয়া তাদের দেখে ক্লাস থেকে বের হয়ে আদর করে বলতে থাকে, ওমা, আমার রোমিও তার জুলিয়েটকে নিয়ে এসেছে দেখছি। আপনি মারিয়া হাসতে হাসতে বলতে থাকে, আচ্ছা বাবা, সরি, এখন বাসায় যা, বিন্দুকে ওর বাসায় পৌঁছে দিস কিন্তু। বিন্দু সাথে সাথে মারিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক কিউট আপি, আসি। বলে চুমুকে দেয় মারিয়ার গালে। মারিয়াও তাকে চুমু খেয়ে বলে, তুমি কিউট বাবু। চলে আসে তারা। বিন্দুকে বাসায় দিয়ে ইহান চলে যায় তার বাসায়। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মারিয়ার জন্য ভাত বেড়ে জোড়াতে রাখে মারিয়ার মা। ইহান মাঠে খেলতে গেছে। এভাবে বসে থাকতে থাকতে সন্ধ্যা হতে থাকে। ইহানও চলে আসে। এসে দেখে তার মা পায়চারি করছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে কল করে। বাবা এসে খুঁজতে যান এদিক ওদিক, পান না সে। শেষে ঘরে ফিরে আসেন মারিয়ার বাবা। এভাবে কেটে যায় 7 দিন। ইহানদের বাড়ি যেন শুনশান নীরবতায় পরিণত হয়েছে। মারিয়াকে না পেয়ে বেহাল অবস্থা তাদের। পুলিশে রিপোর্ট করেন তারা। পুলিশও কিছু জানাতে পারে না, সত্যি বলতে জানাতে চায় না। কেউ তো আর সেদে সেদে তার জান খোয়াতে যাবে না। ইহানের পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। তারা জানা সত্ত্বেও কারা এমন করেছে কোনো পদক্ষেপ নিতে পারছে না, কারণ তাদের কাছে প্রমাণ নেই। এর মাঝে ইহানের বাবা বার কয়েক রাহিম সরকারের বাড়িতে গিয়ে হাত পা ধরেছেন, কিন্তু তারা তাকে অপমান করে বের করে দিয়েছেন, যা ইহানের খুব গায়ে লেগেছিল। সেদিন বিকেলে ইহান পুকুর ধারে বসে রাগে ইট ছুঁড়ছিল। তখনই ছোট পায়ে হেঁটে হেঁটে বিন্দু এসে তার পাশে বসে। বিন্দুকে দেখে রাগ যেন আরো বেড়ে গেল, তবুও চুপ করে বসে রইল। তখনই পাশ দিয়ে একটা বেলুন ওলা যাচ্ছিল। ছোট্ট বিন্দু ঠোঁটের কোণে হাসিয়ে উকি দিল। সে সাথে সাথে ইহানকে ঝাঁকি দিতে থাকে। তখন আর ইহান তার রাগ ধরে রাখতে পারল না। বিন্দুকে ধাক্কা মারল জোরে, আর সে পায়ে অনেক ব্যথা পায় আর জোরে কাঁদতে লাগে। ইহানের যখন হুঁশ হয় তখন দেখে বিন্দুর পা থেকে রক্ত পড়ছে। ইহান বিন্দুর কাছে ধরতে গেলে বিন্দু বলে ওঠে, ভাইয়া তুমি খুব পচা, আমাকে মারলে, দেখো রক্ত পড়ছে, আমি আর কথা বলবো না তোমার সাথে। চলে যায় বিন্দু সেখান থেকে। সেদিন ছিল ইহানের সাথে বিন্দুর শেষ দেখা। আর দিনের মাথায় ইহানদের বাসায় একটি কল আসে হাসপাতাল থেকে। কলটি রিসিভ করতেই থমকে যায় ইহানের বাবা। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে থাকে
লাগে তার। দৌড়ে হাসপাতালে ছুটে চলেন তিনি। তার পেছনে যায় ইহানের মা আর ইহান। সরকারি হাসপাতালের একটি নোংরা বেডে শুয়ে আছে মারিয়া। তাকে দেখে ইহানের বাবা মা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়ান। তাদের সুন্দর মেয়েটার চেহারা বিধ্বস্ত হয়ে আছে। তখনই পাশের ডক্টর এসে বলতে থাকেন। ইহানের বাবা কোনো রকম নিজেকে সামলিয়ে বলে ওঠে, ও আচ্ছা, আপনি একটু আসুন আমার সাথে বাইরে। ডক্টরের পেছনে গেলেন ইহানের বাবা তার চেম্বারে। ডক্টরের কথা শুনে কান গরম হয়ে গেল ইহানের বাবার। নিজের মেয়ের এই অবস্থা কেউ মানতে পারে না, তিনিও পারছেন না। তখন ডক্টরের চেম্বারে যেতেই ডক্টর বলতে থাকেন, আপনার মেয়েকে রেপ করা হয়েছে। শুধু রেপ না, নানাভাবে শারীরিক টর্চার করা হয়েছে। তার শরীরে সিগারেট দিয়ে পোড়ানোর দাগ আছে। তার সাথে মোম গলে ফেলা হয়েছে আপনার মেয়ের শরীরে। ওর অবস্থা বেশি ভালো না। সে বাঁচবে কিনা আমরা বলতে পারছি না। সে মানসিকভাবেও ভেঙে পড়েছে। সেখানে ফুপিয়ে কেঁদে ওঠেন ইহানের বাবা। কোনো বাবা মা চায় না তার মেয়ের এমন অবস্থা হোক। সেদিন তিনি মেয়েকে ঘরে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসা শেষ, তাকে এখন ভালো পরিবেশ দরকার ছেড়ে ওঠার জন্য। কিন্তু মারিয়ার অবস্থা আরও খারাপ হচ্ছে। এর মাঝে থানায় রাহিন সরকার আর তার বাবার নামে জিডি করতে গেছেন কয়েকবার, কিন্তু জিডি তারা লিখছেন না। কারণ জিজ্ঞাসা করলে বলছে প্রমাণ দিতে, যা তাদের কাছে নেই। হতাশ হয়ে বাড়ি ফিরতে আসতো তিনি। সব রাস্তা যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই একটি আশার আলো দেখতে পায় তারা। সেদিনের আশার আলো নিয়ে এসেছিল একটি ফোন কল। ইহানের বাবার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে সেদিন। শান্তির নিঃশ্বাস ফেলে পুলিশের কেস করেন ইহানের বাবা। এবার পুলিশেরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে সালাম করতে করতে কেসটি লিখে। মারিয়ার স্টেটমেন্ট নিয়ে তারা আরো অবাক হয়। তাদের সাথে আরো দুজন জড়িত আছে শুনে কেস করার ঠিক মুহূর্তের মধ্যে আসামিদের হাজির করে হাজতে ভরা হয়। সবকিছু মুহূর্তেই জাদুর মতো কাজ করে চলে। কেস এখন আদালত পর্যন্ত আনা হয়েছে। পরশু তার ডেট। দিনগুলো কোনো রকমে কেটে গেল। বিপত্তি ঘটল আগের দিন। তখন ইহানের মা উঠোন ঝাড় দিয়েছিলেন। হুট করে দুজন মহিলা ফুল বোরকা, হাত মোজা, পা মোজা পরা বাড়ির ভেতরে ঢোকে। ইহানের মা তাদের দেখে খুব বিরক্তি প্রকাশ করেন আর বলতে থাকেন, কি চাই? মহিলাদের মাঝে একজন মহিলা তার নেকাব তুলে কোনো ভনিতা না করে বলতে থাকেন, তোমাকে মতো মানুষদের কাছে কি আর চাইতে পারি? তাই তোমার ওই ধর্ষিতা মায়ের লাগে আমার ফুল আর বিয়ার প্রস্তাব আনছে। কেউ তো আর বিয়া করবো না। ইহানের মায়ের মাথায় যেন রাগ চেপে বসে। তিনি জবাবে সুরে বলতে থাকেন, আমার মেয়েরে আমরা কি করব তা আপনাদের ভাবতে হবে না, আপনারা যেতে পারেন। মহিলারা যেন খেপে গিয়ে বলতে থাকেন, তোমাকে কারণে আমার পোলাটা জেলে না হয় ভুলে কইরা ফেলছে। তাই কি আমগো মতো ফারেজগার ফ্যামিলি গ্রামে আর কয়টা পাইরে? তাও তোমাদের ভাগ্য আমার পোলা বিয়া করতে চায়। ইহানের মা এবার তেড়ে গিয়ে বলেন, অনেক শুনেছি আপনাদের কথা। যান, বের হন আমার বাসা থেকে। ছেলেকে বাঁচাবার জন্য এত কাহিনী ভুলে যাবেন না। আপনার ছেলের জন্য আমার মেয়ের এই অবস্থা। আপনারও একটি মেয়ে আছে, আল্লাহ না করুক তার সাথে এমন হলে কি করতেন? গলা টিপ্পা মাইরে লাইতাম, আমার মেয়ে ঘরে তুলতাম নাকি জীবনে? আপনারা পারতেন, তা আমার জানা আছে। নিজে এক নারী হয়ে অন্য নারীর পীড়ন বুঝতে পারেন না, সে যে কেমন মহিলা তা আমার জানা আছে। বের হন আমার বাড়ি থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করবো আপনাদের। মহিলাটি পান মুখে পুড়িয়ে বলতে থাকেন, কামটা ভালো করলে না, এরপর যা হইব আমাকে আর দুষতে পারবা না। চলে গেলেন তারা। ইহানের মা সেখানেই কাঁদতে লাগলেন। সেদিনই বিকেলের দিকে আসামিদের পরিবারের আরো কিছু লোকজন আসে টাকার অফার করে কেস তোলার জন্য, কিন্তু রাজি হন না তারা। দেখতে দেখতে কেসের দিন এসে যায়। সেদিন হাজির হয় সব প্রুফ নিয়ে রুহুল। তিনি বড় অ্যাডভোকেট। তার সাথে বাল্যকালের বন্ধু ইহানের বাবার। তার সাহায্যে এতদূর এগিয়েছে তারা। সব প্রুফ জমা দেওয়া হয়। দুদল অনেক বিতর্কে জড়ান। তার মাঝে মারিয়ার তলপেটে খুব পীড়ন অনুভব হয়, যা একদিনে অনেকবার হয়েছে। মারিয়া সেখানে কান্না করতে থাকে। তাই রায় জানাবে কাল বলে শেষ করে দেয় সেদিনের মতো। মারিয়াকে হাসপাতাল থেকে দেখিয়ে বাসায় আনা হয়। আর রুহুল নিজেও এসেছেন তাদের বাসায়। খালি হাতে এসেছেন বলে তিনি ইহানকে নিয়ে বের হয়ে যায় বাজারের দিকে। আজ বাজারের দিন বলে গ্রামে এতটা মানুষের উপস্থিতি নেই বলেও চলে। বাজার থেকে অনেক কিছু নিয়ে বাড়ি ফিরতে সন্দেহ হয়ে যায় তাদের। এসে দেখে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। ভেতরে কেউ থাকলে এতক্ষণে পুড়ে ছাই। ছোট্ট ইহান দৌড়ে ভেতরে যেতে নেয়।
তখনই রুহুল আটকায় তাকে। ইহান কান্না করতে করতে সেখানে যেতে চায় বারবার। নিজের বাবা মা বোনকে এভাবে আগুনে পুড়ে যেতে দেখে সইতে পারছে না ইহান। চিৎকার করে কেঁদে যাচ্ছে সে। চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা সইতে পারেনি। ছোট্ট ইহান জ্ঞান হারায় সে। তখনই কিছু লোক দৌড়ে বাড়ির পেছন থেকে আসে। তা দেখে রুহুল ইহানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তারপর তাকে তার সাথে ঢাকা নিয়ে আসেন। জ্ঞান ফেরার পর থেকে ইহান আর কাঁদেনি, কেমন শক্ত হয়ে যায়। রুহুলের ছেলে ছিল রাহুল, ইহানের সমবয়সী। রুহুলের স্ত্রী ইহানকে আপন করে নেন। বড় হয়ে ওঠে তাদের কাছে ইহান। ইহানের হাতে থাকা সিগারেট পুড়ে শেষ হয়। সে এতক্ষণ তার অতীতের কথা ভাবছিল। এমন সময় হঠাৎ কলিং বেল বাজতেই হুঁশে ফেরে ইহান। সে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছিল। গেট খুলতেই একটা পেপার পেল। বুঝতেই পেরেছে দারোয়ান দিয়ে গেছে। পেপার হাতে নিয়ে সোফায় বসলো। পেপার খুলতেই একটি হেডলাইন দেখে ঠোঁটের কোণে হাসির রেখা চওড়া হয়ে ওঠে, যেখানে বড় বড় করে লেখা, রাহিন সরকারের বোন তার নাগরের সাথে পালিয়েছে। যে নিজের বোনকে সামলাতে না পারে সে এই দেশকে কিভাবে সামলাবে। এমন আরও অনেক কথা লেখা আছে। আসলে রাজনৈতিক জায়গাটা এমনই, যেখানে নেতাদের হাঁচি কাশি দিলেও ছাড়ে না। আর তো বোন পালিয়েছে। আজ ইহান খুব খুশি। সব মিলিয়ে কত হেনস্থাটা না করেছে বিন্দুর ভাইকে। ইহান পেপার রেখে নিজের রুমের দিকে পা বাড়ায়। বিন্দু এখনো ঘুমোচ্ছে। ঘুমোবেই না কেন, সারা রাত কেঁদে কেঁদে কাটিয়েছে। সকালের দিকে তার চোখটা লেগেছে। বিন্দুর ঘুমটি যেন ইহানের পছন্দ হচ্ছে না। কিভাবে সে চিন্তামুক্ত হয়ে ঘুমোচ্ছে। ইহান কতক্ষণ মাথার চুল টেনে এদিক ওদিক তাকালো। তখন তার চোখ গেল বিন্দুর শরীরের দিকে। কাপড় ঠিক নেই, তার পেট থেকে কামিজটা সরে গেছে। ইহানের হঠাৎ তার বোন মারিয়ার কথা মনে পড়ে। সাথে সাথে চোখ মুখ শক্ত করে। পাশে থাকা জ্বলন্ত মোম এনে বিন্দুর পেটের কাছে হেলে ধরে। জ্বলন্ত মোম গলে গলে বিন্দুর পেটে ফোঁটা ফোঁটা পড়তেই বিন্দু চিৎকার করে উঠে বসে। বিন্দু ইহানের দিকে তাকিয়ে দেখে ইহান জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। বিন্দুর পেট জ্বালা করছে খুব। বিন্দু চিৎকার করে বলে ওঠে, আপনি মানুষ, এমন করলেন কেন? কি করেছি আমি? ইহান মোমটা তার জায়গায় রেখে বিন্দুর গালে চেপে ধরে বলতে থাকে, কি করিসনি সেটা বল। তোরা আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছিস, আর এখন আরাম করে ঘুমাচ্ছিস। তা কেমনে হতে দেই বল। মুখটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে, কাউকে ছাড়বো না আমি। বিন্দুর মুখের উপর আঙুল তুলে বলতে থাকে। মাইন্ড ইট। চলে যায় ইহান। বিন্দু আবার কাঁদতে লাগে বসে। আয়নার সামনে একটি তোয়ালে পেঁচিয়ে দাঁড়িয়ে নিজের শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ঝিনুক। আর ভাবছে, কি নেই আমার, উল্টো সবার থেকে দেখতে অনেক আকর্ষণীয় আমি। যে কোনো সুদর্শন ছেলে আমার সাথে যেতে চায় একবার না শতবার। কিন্তু ইহান, ওর আমার প্রতি কেন টানই নেই? কেন? আমি তো ওকে সেদিন অনেক খুশি করেছিলাম, তাহলে কেন সে আমায় চায় না? তোয়ালেটা খুলে ফেলে দেয় ঝিনুক আর বলতে থাকে, এই যে স্পর্শ তুমি করেছো, আমি যে ভুলতে পারছি না, আর তোমাকেও ভুলতে দেব না। আমি তোমাকে আমার করে ছাড়বো। সকাল থেকে ইহানের কোনো নামগন্ধ পাচ্ছে না বিন্দু। তাই ধীরে ধীরে নিচে নেমে আসে সে। সদর দরজা খোলা, তার উপর নিচে কেউ নেই। যেই না ছুটে বের হতে নেবে অমনি হাতে হ্যাঁচকা টান খায় বিন্দু। পেছনের দিকে ফিরে মানুষটিকে দেখে ভয়ে কেঁপে ওঠে সে আর বলতে থাকে, আপনি? ইহান এসে দাঁড়িয়েছে সামনে। সে প্রশ্ন করে, কোথায় যাওয়া হচ্ছিল বিন্দু? হাত ছাড়াতে ছাড়াতে বলতে থাকে বিন্দু, প্লিজ আমাকে যেতে দিন। কি করেছি আমি আপনার? ইহান বাঁকা হেসে বলতে থাকে, এত সহজে না বেবি। মুহূর্তেই মুখের ভাব পাল্টে দাঁতের দাঁত চেপে বলতে থাকে, আর তোমার এত সাহস হলো কেমনে আমার কাছ থেকে পালানোর? তুমি কি ভুলে গেছো তুমি আমার বিয়ে করা স্ত্রী? স্ত্রী কথাটা শুনে মেজাজ বিগড়ে যায় বিন্দুর। বিন্দু চিৎকার করে বলে ওঠে, কিসের স্ত্রী? আমি এই বিয়ে মানি না। আমি থাকবো না আপনার সাথে। আজ নয়তো কাল আপনার মতো কাফিরের থেকে অনেক দূরে চলে যাব। দরকার হলে আপনাকে খুন করে ফেলবো আমি। ইহানের কাছে এটা জোকস মনে হলো। বিন্দুর হাত ছেড়ে হো হো করে হাসতে লাগলো। তার হাসি পুরো বাড়ি গুঞ্জন সৃষ্টি করে। বিন্দুর যেন ভয় জেগে বসলো। বসারই কথা, কাল থেকে এখন পর্যন্ত কত কি না তার সাথে করছে। আর এখন তো পালাতে চেয়েছিল। এখন না জানি কোন কষ্ট দিয়ে বসে। ভয়ে দু একবার শুকনো ঢুক গিলে বিন্দু। তারপর ধীরে ধীরে নরম সুরে বলে ওঠে, কি চান আপনি আমার কাছে? এমন কেন করছেন? আমি তো কিছু করিনি আপনার। দেখুন, আমার বাবা ভাইয়ের মান সম্মানের বিষয়। প্লিজ যেতে দিন। তার উপর কদিন বাদে আমার বিয়ে। আমি ফিরে না গেলে অনেক বাজে অবস্থায় পড়বে। প্লিজ। ইহান দুহাত বেঁধে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। তাকে এমন শান্ত দেখে বিন্দু আবার বলতে থাকে,
দেখুন আজ আমার জায়গায় আপনার বোন থাকলে আপনার কেমন লাগতো বলেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বিন্দুর এই কথায় ইহান বাঁকা হাসলো। সেই হাসির রেখা মুখে রেখেই বলতে থাকে, খুব ভালোবাসো বিন্দু তোমার ভাইকে। আচ্ছা, তোমার ভাই বাবা তারা কি তোমায় এতই ভালোবাসে? বিন্দু এবার চুপ করে গেল। বিন্দুকে চুপ করে থাকতে দেখে ইহান একটু শব্দ করে হেসে দিল। তারপর পাশের সোফায় শটান করে বসে পড়ল পায়ের উপর পা তুলে, কিন্তু নজর এখনো নিচের দিকে তাকিয়ে দুহাত মোচড়ানো বিন্দুর দিকে। বিন্দু খুব টেনশনে পড়লে দুহাত এভাবে মোচড়ায়। ইহান সেদিকে নজর রেখে বলতে থাকে, আমার থেকে পালানোর সে দুঃসাহস তুমি করেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু তার আগে তোমার মন থেকে কিছুটা ভ্রম দূর করতে হবে। বিন্দু মাথা তুলে তাকায় আর এক ভ্রু কুঁচকে বলতে থাকে, ভ্রম? ভ্রম যা তোমার মনে পুষে রেখেছো তোমার বাপ ভাইকে নিয়ে। কি বলতে চাইছেন? ইহান এবার উঠে এসে বিন্দুর সাথে ঘেঁষে দাঁড়ায়। তারপর বিন্দুর ডান হাতের বাহু চেপে ধরে উপরে নিয়ে যেতে থাকে। আর বিন্দু এদিকে ব্যথায় চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমার বাহু ছাড়ুন, ব্যথা করছে। ব্যথায় দু চোখে পানি চলে আসে তাই। ইহান এবার তার রুমে এসে ঝটকা মেরে ফেলে দেয় বিন্দুকে। বিন্দু নিচে পড়ে যায়। তখন ইহান বিন্দুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, বিন্দু তুই খুব বকিস রে সেই ছোট থেকেই, কেন এত অবহেলার পরও চিনতে পারিস না তোর বাপ ভাইকে? বিন্দু ইহানের কথায় চমকে যায় আর বলতে থাকে, ছোট থেকে মানে? আপনি কি আমাকে চিনতেন আগে থেকে? কে আপনি? বিন্দুর প্রশ্নে ইহান হাসলো, যেটা কোনো সুখের হাসি না, চাপা কষ্টের হাসি, যা বিন্দু খুব করে বুঝতে পারছে। কেন জানি বিন্দুরও এই হাসিতে কষ্ট লাগলো। কেনই বা এই ব্যক্তিটিকে দেখে তার পরিচিত মনে হচ্ছে, আর কেনই বা এই লোকটি তাকে টানছে। তার প্রতিটি বাক্য বিন্দু বিশ্বাস করতে ইচ্ছে করছে। জানিস বিন্দু, আমাদের সমাজে প্রতিটি মানুষের দুটি রূপ আছে, কারো ভালো কারো খারাপ। কেউ কেউ তার ভালো দিকটি প্রকাশ করে, কিন্তু সেই ভালো মানুষের আড়ালে খারাপ দিকগুলো লুকায়িত রাখে। আবার কেউ খারাপ দিকটি বহিঃপ্রকাশ করে যায়, কিন্তু ভিতর থেকে একজন ভালো মানুষটা লুকিয়ে রাখে। তোর বাপ ভাই সেই প্রথমটার মতো। যারা বিন্দু ইহানের কথা কিছুই বুঝতে পারল না, সে প্রশ্ন চোখে চেয়েই রইল। ইহান আবার হাসলো আর বলল, বিন্দু তুই সত্যি বড্ড বোকা। বাপ ভাইয়ের কথা রাখতে তোর নিজের লাইফটাই শেষ করে দিতি রে। কি বলতে চাইছেন? আর এত পেঁচাচ্ছেন কেন? সোজাসুজি বলেন যা বলার। ইহান আবার বিন্দুর কাছে এগিয়ে গেল। মাটি থেকে বিন্দুকে তুলে আরামসে বিছানায় বসালো। তার পাশে সেও বসলো। বিন্দু সবকিছু বিস্ময়ের চোখে দেখছে। বিন্দুর দুগালে ইহানের দু হাত রাখ দিয়ে বলতে থাকে, আমি শুধু জুলিয়েটকে বাঁচাতে চাইছি। বিন্দুর চোখে ইহানের দিকে তাকায়। জুলিয়েট নামটা শুনে বিন্দুর মনে থপ করে ওঠে। সে ইহানের বোন মারিয়ার দেওয়া ডাক নাম ছিল। তাহলে কি উনি? সে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? ইহান এবার বুঝতে পারে বিন্দু কিছু একটা বুঝতে পেরেছে। সে বিন্দুকে ছেড়ে গটগট করে বের হয়ে যায় রুম থেকে। তখন বিন্দুও যেতে নেয় পিছু, কিন্তু পারে না। ইহান রুমের দরজা লাগিয়ে দিয়েছে বাহির থেকে। বিন্দু এবার কেটে দেয়। সে চিৎকার করে বলতে থাকে, ইহান ভাইয়া প্লিজ দরজা খোলেন, প্লিজ আমার কথা শুনুন, প্লিজ। ইহান চলে গেছে। বিন্দু দরজার পাশে বসেই কান্না করছে আর ভাবছে, তুমি তোমার ফ্যামিলিরা সব তো পুড়ে গিয়েছিলে তাহলে? অনেক প্রশ্ন জেগে বসেছে তার মনে, কিন্তু উত্তর যার কাছে সে চলে গেছে। কি করবে বিন্দু কিছুই বুঝতে পারছে না। বসে বসে জল ফেলছে শুধু। তার মনে এখন একই সাথে ভয়, কষ্ট এবং নতুন এক আশা কাজ করছে। যদি এই লোকটা সত্যিই তার ছোটবেলার বন্ধু ইহান হয়, তাহলে কেন সে এত নির্মম আচরণ করছে? প্রতিশোধের এই খেলাটা কি তার বাবা ভাইকে নিয়ে, নাকি অন্য কিছু? ছোটবেলার সেই স্মৃতিগুলো তার কাছে ঝাপসা হয়ে আসে, কিন্তু ইহানের স্পর্শ আর জুলিয়েট নামটা তার মনে গভীর চাপ ফেলে যায়। এদিকে ইহান আজ আবার বাড়ি এসেছে ড্রিঙ্কস করতে। পাশে রাহুল বসে হাতে তার ফোন, যা বারবার চেক করছে। বোঝাই যাচ্ছে কারো ফোনের জন্য অপেক্ষা করছে সে। তখনই ফোনের রিংটন বেজে উঠলো। সাথে সাথে রিসিভ করলো। ও পাশ থেকে কিছু শুনে মুখে একটা চওড়া হাসি দিয়ে বলতে থাকে, গুড জব, তোমার সম্মান তুমি পেয়ে যাবে। রাহুলের কথায় ইহান রাহুলের দিকে তাকায়। রাহুল বলে ওঠে, ডান। ইহানের মুখে রহস্যময় হাসি। রাহুল তখনই বলে ওঠে, আমাদের এবার যাওয়া উচিত। ইহান মাথা নেড়ে সাথে সে দ্রুত ড্রিঙ্কসের গ্লাস শেষ করে উঠে দাঁড়ায়। তার চোখে এখন স্পষ্ট বিজয়ের ছাপ। বিন্দুকে তার প্রতিশোধের খেলায় আনাটা কেবল শুরু ছিল, এখন আসল খেলা শুরু হবে। গভীর ঘুমে আচ্ছন্ন বিন্দু, কিন্তু চোখের কোণে এখনো
মোটা মোটা জল জমে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল সে। ইহান সেই কখন থেকে ঘুমন্ত বিন্দুকে দেখে যাচ্ছে আর ভেবে যাচ্ছে, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বিন্দু, আর না, এবার তোমাকে আপন করে নেব। তুমি হয়তো ভাববে আমি কেন এভাবে তোমাকে বিয়ে করেছি, ভাবারই কথা। ঘুমন্ত বিন্দুর মুখের উপর এক হাত দিয়ে আদর করতে থাকে ইহান আর বলতে থাকে, কে? সেই ছোট থেকে ভালোবাসি রে বিন্দু, খুব। তোকে সবসময় খুশি রাখতে চাইতাম, কিন্তু তার আগে সব এলোমেলো হয়ে গেল। আমি চাইনি এক নরক থেকে অন্য নরকে তুই যাস। তোর ভাই যে তোর বিয়ে এমন একজনের সাথে বিয়ে ঠিক করেছে যে তোকে বিয়ে করে নিয়ে বেঁচে দিত। তুই বল, আমি তা জেনে শুনে কিভাবে ওদের কাছে ফেলে রাখতাম? আমি তো চাই আমার ছোট বিন্দু সুখে থাক। ইহানের চোখের কোণে জল এসে জমা হয়, চোখের কোণের জল মুছে বিন্দু থেকে উঠে যেতে নেয়, কিন্তু পারে না। গভীর ঘরে বিন্দু ইহানের হাত ধরে তার মাথার নিচে গুজে নেয়। ইহান হেসে দেয় আর তার বিন্দুর কপালে গভীর চুম্বন এঁকে দেয় এবং তার পাশে সেই বিন্দুর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আজ যেন খুব শান্তি লাগছে বিন্দুর বুকে মাথা রেখে। ইহান ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায় তাড়াতাড়ি। তখনই চোখ খুলে বিন্দু, ইহানের স্পর্শে তখন ঘুম ভেঙে গিয়েছিল তার, কিন্তু তা বুঝতে দেয়নি বিন্দু। বুঝতে হয়তো এসব কথা তার অজানায় থাকতো। ছোট থেকেই বাপ ভাইকে ভালোবাসলেও তাদের কাছে অবহেলা ছাড়া কিছুই পায়নি সে। কিন্তু এই একটি ব্যক্তি সেই ছোট থেকেই তাকে আগলে রেখেছে, তার ছোট ছোট আবদার পূরণ করে গেছে। সব ভাবতে বিন্দুর মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা। ইহানের সাথে হাতে হাত ধরে স্কুলে যাওয়া, পুকুর পাড়ে বসে বসে আড্ডা দেওয়া, ছোটবেলার কথা মনে পড়তেই হেসে দেয়। তারপর ইহানকে জড়িয়ে ধরে ঘুমের সাগরে ডুব দেয়। পর্দার আড়াল দিয়ে এক ফালি রোদ এসে পড়ে ইহানের চোখে। ইহান ঘুমের মাঝেই চোখ কুঁচকে যায় বারবার। বিন্দু মাত্রই গোসল সেরে রুমে আসে। ইহানের চোখের উপর রোদ পড়াতে চোখ কুঁচকে থাকতে দেখে তার সামনে যায়। রোদ আড়াল করে তার সামনে দাঁড়ায়। ইহান তখন চোখ মুখের ভাঁজ ঠিক করে ফেলে। বিন্দু তা দেখে মাথায় দুষ্ট বুদ্ধি কাজ করে। সে সরে যায় ইহানের সামনে থেকে, আবার কুঁচকে দেয় মুখ চোখ, আবার সামনে গিয়ে দাঁড়ায়। এমন করে বিন্দু মুচকি হাসতে থাকে। আজ অনেকদিন পর তার ইহান ভাইয়ের সাথে দুষ্টুমি করার সুযোগ পেয়েছে, তা হাতছাড়া করতে চায় না সে। এক পর্যায়ে ইহান নড়ে চড়ে ওঠে, তা দেখে বিন্দু দৌড় দিতে নেয়। তখনই খপ করে ধরে ফেলে ইহান তার হাত আর টান দিয়ে বিছানায় ফেলে দেয়। হঠাৎ এখন হওয়ায় চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে ইহানের দিকে। ইহান বিন্দুকে বিছানার সাথে চেপে ধরে বলতে থাকে, আমার খুব খারাপ করে এখন পালানো হচ্ছে না? বিন্দু শুকনো ঢোক গিলে বলতে থাকে, আমি কিছু করিনি। ইহান এবার তার বাম হাতের এক আঙুল দিয়ে কপাল থেকে গলা পর্যন্ত স্লাইড করতে থাকে। এমন করাতে বিন্দুর শরীরে শিহরণ দিয়ে উঠল। বিন্দু চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল। বিন্দুর ঠোঁট কেঁপে যাচ্ছে বারবার, তা দেখে ইহান কন্ট্রোললেস হতে লাগলো। সাথে সাথে বিন্দুর নরম ওষ্ঠদয়গুলো ইহানের ওষ্ঠদয়ে আবদ্ধ করে নিল। এমন হওয়াতে চোখ মেলে তাকায় বিন্দু। ইহানও তাকিয়ে বিন্দুর চোখের দিকে। ধীরে ধীরে দুজনেই আয়েসের চোখ বন্ধ করে নেয়। ইহানের সাথে তাল মিলিয়ে বিন্দু চুমু খেতে থাকে। হঠাৎ করে ইহানের কিছু মনে পড়ে যায়। সে ঝটকা মেরে বিন্দুকে সরিয়ে দেয়, তারপর উঠে চলে যায় ওয়াশরুমের দিকে। এদিকে ইহানের এমন করায় কালকাল করে তাকিয়ে রয় বিন্দু যাওয়ার দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে যায়। ইহান ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। রুমে বিন্দুকে না পেয়ে চারপাশে দেখতে থাকে, না নেই। না পেয়ে ডাকতে থাকে জোরে, না, কোনো সাড়া নেই বিন্দুর। দৌড়ে নিচে চলে আসে ইহান। এসে দেখে বিন্দু রান্নাঘরে টেবিলের দিকে ঝুঁকে কি জানি করছে। ইহান সেদিকে যেতে নেবে তখনই ডাক পড়ে রাহুলের। ইহান আর রান্নাঘরে না গিয়ে চলে যায় রাহুলের দিকে। দেখ দোস্ত, আজকের হেডলাইন, তুহিন শেখ নিজ গৃহে আত্মহত্যা। বলেই হাসতে লাগলো। ইহানের ঠোঁটেও বাঁকা হাসি। আজ 2 নম্বর শত্রুকেও কাফন পরাতে চলেছে সে। এখন শুধু বাকি রাহিম। 1 বছর পর ফজরের আজানের মধুর ধ্বনি চারপাশটায়। আজানের সঙ্গে ঘুম ভেঙে যায় মাটিতে মাদুরের সাহিত্য বিন্দুর। এই 1 বছর মাদুর হয়েছে তার শয্যা সঙ্গী। ঘরে নরম তুলতুলে বিছানা থাকতেও সে এখানেই ঘুমাবেই না কেন? ইহানও তো এই 1 বছর এভাবে থেকেছে। নামাজ পড়ার জন্য উঠে বসে বিন্দু। মাদুরটি ভাঁজ করে পাশের দেয়ালে রেখে দেয়, তারপর অজু করতে চলে যায়। আজ বিন্দু অনেক খুশি। আজ এই 1 বছরের বনবাসের অবসান ঘটতে চলেছে। চরচড়ি বাথরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে হাত পা মুছে ভালো করে ওনাটা গায়ে চেপে নেয়।
তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় বিন্দু। চারপাশটা তখন অন্ধকার, শুধু আশেপাশে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ফজরের নামাজ শেষ করে আরও 2 রাকাত শুকরিয়ানা নামাজও পড়ে নেয় সে। তারপর ক্রন্দনরত হয়ে মোনাজাতও করে নেয় সে। আজ আল্লাহর কাছে হাজারটা শুকরিয়া জানিয়ে উঠে পড়ে সে। হালকা ভোরের আভাস দেখা যাচ্ছে, খুব পূর্ব দিক হালকা সোনালি আলো উকি দিচ্ছে, চারপাশটার অন্ধকার দূর করে দিচ্ছে ধীরে ধীরে। যেমনটি বিন্দুরও আজ তার জীবনের বিগত 1 বছরের অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর দেখা মিলতে যাচ্ছে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে ভেবে যাচ্ছে বিন্দু। কিছু একটা মনে হতেই বিন্দু ছুট লাগায় রান্নাঘরের দিক। আজ নিজ হাতে সব করবে সে। রান্নার সব আইটেম করবে তার ইহানের পছন্দের। রান্না করা প্রায় শেষের দিকে। আজ বিন্দু তার ইহানকে পেট পুড়ে খাওয়াবে। তার জন্য আজ মন পছন্দের আইটেমের একটিও বাদ রাখেনি। যেমন চাপা ভর্তা, মাংসের শুটকি, করলা দিয়ে বড় মাছ, ধনে পাতা দিয়ে মাছের ডাল আর বুটের হালুয়া। কাজ শেষে তার হাত মুছতে মুছতে রুমে আসে বিন্দু। ঘড়ির দিকে তাকিয়ে আছে সে। সময় যেন আজ কাটছেই না, আর যেন তর সইছে না তার। খাটের পাশে গিয়ে চুপটি করে বসে পড়ে বিন্দু। খাটের পাশের সেন্টার টেবিল থেকে একটি ছবি হাতে নিয়ে শাড়ির কোণা দিয়ে মুছে বলতে থাকে, আর কত অপেক্ষা করব? এই অপেক্ষা আমাকে যে কুড়ে কুড়ে খাচ্ছে। জলদি চলে আসেন না। দেখেছেন কি হাল হয়েছে তার? এত পেন কেন দেন? কাঁদতে থাকে বিন্দু। প্লিজ তাড়াতাড়ি আসেন, প্লিজ। কাঁদতে লাগলো বিন্দু আর ডুব দিল সেই বছরখানেক আগে তাদের বিচ্ছেদের দিনগুলিতে। 1 বছর আগে রাহিন আর তার বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের সামনে সেন্টার টেবিলে রাখা কিছু ছবি বিন্দু আর ইহানের বিয়ের, সাথে একটি খাম যেখানে আছে ফটোকপি করা একটি কাবিননামা, যা দেখে রাহিনের মা বারবার ফিট হচ্ছেন। রাহিনের স্ত্রী তার মাথায় পানি ঢালছেন বারবার। আমি জানতাম এই মেয়েটার জন্য নাক কাটবে আমাদের, আর তাই হলো। আর কি করব? আর এই ইহান কেমনে বাঁচলো? আমরা তো ওরে সহ। শোনো বাপ, আমাদের সাথে যারা জড়িত তারা অলরেডি মরে গেছে। আমার তো সন্দেহ ওগো এই পুচকে পোলাপাইন মারছে। চিন্তিত হয়ে পড়ছেন তারা। তারপর কাউকে কল করে রাহিন। কেটে দিল ফোন। ইহান আর রাহুল তার বাড়িতে ফিরে যায়। দেখ দোস্ত, এগুলো করাটা কি ঠিক? ঠিক। এখন ওরাই আমাদের কাছে ধরা দেবে। আমি শুধু নিজ হাতে রাহিনকে মারতে চাই। আমি তোর সাথে আছি ইহান। তুই আছিস?